হাই ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। ভিউয়ার্স, আজ আমরা তোমাদের সামনে আলোচনা করব মডিফায়ার্স। এই মডিফায়ার্সটা আমরা এমন এক কৌশলে আলোচনা করব যাতে তোমাদের কাছে যাদের মডিফায়ার্স নিয়ে সমস্যা রয়েছে, আমি বলবো তোমরা উইথ ক্লুজ করতেও সমস্যা ফিল করো, অথবা তোমরা উইদাউট ক্লুজ করতেও সমস্যা ফিল করো। ভিউয়ার্স, এমন এক টেকনিক আজ আমি ব্যবহার করব, অর্থাৎ একটি মাত্র ফর্মুলা দিয়ে আমি টোটাল মডিফায়ার্স, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এই তিনটি জিনিস আমি সমাপ্ত করব। অর্থাৎ আজকের এই আলোচনা এতটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে যারা আগে থেকে মডিফায়ার্স করতে ভয় পাচ্ছ, অথবা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ করতে গিয়ে যাদের সমস্যা হচ্ছে, আমার বিশ্বাস একটি মাত্র ভিডিওর মধ্য দিয়ে তোমরা অনেক অনেক নাম্বার সংগ্রহ করতে পারবে। তাহলে তোমাদের এই টেকনিকটা দেখা প্রয়োজন। আমার বিশ্বাস ভিডিওটি তোমরা যদি না টেনে দেখো এবং যদি একটু ধৈর্য সহকারে দেখো, তাহলে অবশ্যই সবচেয়ে এই তিনটি গুরুত্বপূর্ণ এবং অনেকের কাছে ভয়ানক এই গ্রামাটিক্যাল সাইড তোমরা সহজেই সূত্রের মাধ্যমে এবং একটা টেকনিক প্রয়োগ করে তোমরা সেটা আয়ত্ত করতে পারবে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে দেবে, যাতে আমার তৈরি করা প্রত্যেকটি ভিডিও তোমার কাছে প্রথমে পৌঁছে যায়। যারা আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, আমরা আমাদের কাজ শুরু করি। ভিউয়ার্স, যেহেতু আমরা একটি সূত্রের মাধ্যমে তিনটি জটিল জিনিসকে সমাধা দিতে যাচ্ছি, তো আমি তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই ধৈর্য সহকারে না টেনে শুরু থেকে ভিডিওটি দেখার জন্য, এবং এর সহযোগী যে ভিডিওগুলো দেখার পরে তোমার এই ধারণা হবে, তোমরা যারা এখান থেকে সহজে বুঝতে পারবে না তারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে দেওয়া ভিডিওগুলোর লিঙ্ক দেখে তারপর এখানে করতে বসবে। আর হয়তো তারও প্রয়োজন পড়বে না যদি তুমি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। তাহলে আমাদের আজকের বিষয় হলো মডিফায়ার্স। শব্দটা মডিফাই থেকে এসেছে। মডিফাই শব্দের অর্থ হলো নতুন রূপ দেওয়া বা রূপান্তর করা। শব্দটি একটি ভার্ব। মডিফাই শব্দটি একটি ভার্ব। এর নাউন হলো মডিফায়ার। মডিফায়ার অর্থাৎ যিনি এই রূপান্তর এর কাজটি করেন তিনি হলেন মডিফায়ার। যেহেতু রূপান্তর করা শব্দ অনেকগুলো, তাই এর নাম প্লুরাল অর্থে মডিফায়ার্স। প্লুরাল অর্থে সেটা মডিফায়ার্স। এখন প্রশ্ন হলো, কে কাকে মডিফাই করতে পারে? ভিউয়ার্স, আমরা এখানে বয় দেখতে পাচ্ছি। শব্দটি একটা নাউন। আমরা লিখতে পারি এ, তাহলে বসলো আগে আর্টিকেল, অর্থাৎ আর্টিকেল নাউনকে মডিফাই করেছে এখানে। তাহলে আমরা মডিফায়ার্স করতে গেলে যদি বলে ইউজ আর্টিকেল টু প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমরা এখানে বয়ের আগে আর্টিকেল ব্যবহার করলাম। পরবর্তীটাতে আমরা দেখতে পাচ্ছি বয়ের আগে আমি গুড লিখেছি, অর্থাৎ বয় শব্দটা নাউন, গুড শব্দটা অ্যাডজেটিভ। তার মানে অ্যাডজেটিভ বয়কে অর্থাৎ নাউনকে মডিফাই করে। তৃতীয়তে
আমরা বয়ের আগে গুড লিখেছি, গুড অ্যাডজেটিভ, তার আগে আমরা অ্যাডভার্ব লিখেছি, অর্থাৎ ভালো ছেলে, গুড বয়, ভালো ছেলে। কেমন ভালো? খুব ভালো। তার মানে ভালোকে অর্থাৎ গুডকে মডিফাই করেছে অ্যাডভার্ব। তার মানে আমরা একটু আগে পেলাম আর্টিকেল নাউনকে মডিফাই করে, এরপরে পেয়েছি অ্যাডজেটিভ নাউনকে মডিফাই করে, এখন পেয়েছি অ্যাডভার্ব অ্যাডজেটিভকে মডিফাই করে। আমরা যদি এর একটা চূড়ান্ত রূপ দেখতে যাই তাহলে আমরা দেখব এ ভেরি গুড বয়। এখানে নাউনকে মডিফাই করেছে গুড, গুডকে মডিফাই করেছে ভেরি, এবং তিনি এখানে বলা আছে খুব ভালো ছেলে। কয়জন ভালো ছেলে? একজন ভালো ছেলে, একজন খুব ভালো ছেলে। তাহলে এটা মডিফাই করেছে কয়জন ভালো ছেলে? একজন ভালো ছেলে। অর্থাৎ পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল এ গুড বয়, তার মানে আর্টিকেল অ্যাডজেটিভকেও মডিফাই করেছে। আমরা প্রথমে পেয়েছি আর্টিকেল নাউনকে মডিফাই করে, আমরা প্রথম পেয়েছি আর্টিকেল নাউনকে মডিফাই করে, এখন আবার পেয়েছি আর্টিকেল অ্যাডজেটিভকে মডিফাই করে, আবার অ্যাডজেটিভ নাউনকে মডিফাই করে। আমরা যদি এ গুড বয় বলি তাহলে আর্টিকেলটা যেমন নাউনকে মডিফাই করেছে ঠিক তেমন করে এর জন্য একজন ভালো ছেলে। কিন্তু 5 যখন বলবো তখন আমরা বয়ের সাথে এস দিতে বাধ্য থাকব, অর্থাৎ 5 জন ভালো ছেলে। কতজন? 5 জন। তাহলে ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা দেখব আমরা যখন মডিফায়ার্স করব তখন আমাদেরকে জানতে হবে মডিফায়ার্স। আমরা জানি মডিফায়ার্স সাধারণত 3 ধরনের ব্যবহার করি। 1, প্রি মডিফায়ার। প্রি শব্দের অর্থ হলো আগে, অর্থাৎ আগে বসে মডিফাই করে যে সেটা হলো প্রি মডিফায়ার। আরেকটা হলো পোস্ট মডিফায়ার। পোস্ট শব্দের অর্থ হলো পরে, অর্থাৎ পরে বসে মডিফাই করে যে সেটা হলো পোস্ট মডিফায়ার। আমরা আরেক ধরনের মডিফায়ার দেখতে পাই, সেটা হলো ড্যাংলিং মডিফায়ার, অর্থাৎ মিথ্যা মিথ্যা মডিফাই করা, সেটা আমাদের ব্যবহার নেই। সুতরাং আমরা প্রি এবং পোস্ট এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারি। এখন এই প্রি এবং পোস্টকে আমি যদি বলি, কোনো একটা শব্দ আমি লিখে রেখেছি, এইখানে এই পাশ হলো আগে, আগে মানে প্রি, এটা হলো পরে, শব্দটার পরে, এটা হলো পোস্ট। তার মানে এই শব্দটাকে যখন আগে কিছু বসিয়ে মডিফাই করব তখন তারা বক্সে লিখে দেবে প্রি মডিফাই দ্য, তারপরে এই শব্দটা যদি নাউন হয় তাহলে নাউনকে মডিফাই করতে, এই শব্দটা যদি অ্যাডজেটিভ হয় তাহলে অ্যাডজেটিভকে মডিফাই করতে, এই শব্দটা যদি অ্যাডভার্ব হয় তাহলে অ্যাডভার্বকে মডিফাই করতে। তারা সেভাবে ব্র্যাকেটের মধ্যে কথাটা লিখে দেবে। আর এইখানে গ্যাপ দিয়ে যদি এই শব্দকে মডিফাই করতে বলে তাহলে তারা ব্র্যাকেটে লিখে দেবে পোস্ট মডিফাই দ্য। এই শব্দটা যদি ভার্ব হয় তাহলে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই শব্দটা যদি অ্যাডজেটিভ হয় তখন তারা ব্র্যাকেটে লিখে দেবে পোস্ট মডিফাই দ্য অ্যাডজেটিভ। তার মানে এই যে ভার্ব বললাম, অ্যাডজেটিভ বললাম, অ্যাডভার্ব বললাম, নাউন বললাম, তাহলে আমাদেরকে তো এই 4টা জিনিস ভালোভাবে জেনে নিতে হবে। অর্থাৎ যেই শব্দটাকে মডিফাই করতে বলছে সেই শব্দটা যদি আমি না চিনি তাহলে তো আমি মডিফাই করতে পারবো না। সুতরাং সেই 4টা শব্দ যদি আমাদের জানতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে
কে রূপান্তর বা মডিফাই করতে পারে তা ভালোভাবে বুঝতে হলে একটি সেন্টেন্স এর গঠন ভালোভাবে জানতে হবে। যেমন সেন্টেন্সে আমরা জানি শুরুতে বসে সাবজেক্ট, সাবজেক্টের পরে বসে ভার্ব, ভার্বের পরে বসে অবজেক্ট। আমরা অবজেক্টের পরে যদি একটা গ্যাপ দেই, আমরা সাবজেক্টের আগে যদি গ্যাপ দেই, তাহলে এই যদি ফুলস্টপ থেকে ফুলস্টপ পর্যন্ত, এই ফুলস্টপ থেকে ফুলস্টপ পর্যন্ত যদি আমাদের একটা সেন্টেন্স হয় পুরোটা, তাহলে আমরা জানি সেন্টেন্সের শুরুতে অর্থাৎ কোথায় কি বসে, সেন্টেন্সে কোথায় কি বসে এটা যদি আমরা জানতে হয়, তাহলে আমাদের পার্টস অফ স্পিচ থেকে জানতে হবে। অর্থাৎ যদি শুধু নাউন সম্পর্কে আমি বলি, যদি শুধু নাউন সম্পর্কে আমি বলি, তাহলে কোথায় কোথায় নাউন বসে আমরা বলবো সেন্টেন্স এর শুরুতে সাবজেক্ট হিসাবে নাউন বসে, সেন্টেন্স এর শেষে অবজেক্ট হিসাবে নাউন বসে। এই দুটো কথা যদি আমি জেনে নিই, তাহলে সাবজেক্ট হিসাবে এখানে নাউন বসবে, তাহলে অবজেক্ট হিসাবে এখানে নাউন বসবে। তাহলে আমার দুইটা গ্যাপ কোথায় আছে? দুইটা গ্যাপ আছে আমার সাবজেক্টের আগে এবং অবজেক্টের পরে। তাহলে আমি বলবো এই গ্যাপটাতে অ্যাডভার্ব হবে। তাহলে আমি এই কথাটা এই কারণেই বলছি, কারণ আমরা এই সূত্রটা দিয়েই আমরা আমাদের উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং মডিফায়ার্সের মতো কঠিন জিনিস সমাপ্ত করব। সুতরাং তোমরা অবশ্যই এটা আয়ত্ত করার চেষ্টা করো। অবজেক্ট হিসেবে নাউন বসে, তারপরেও যদি গ্যাপ থাকে এবং ফুল স্টপ থাকে, আমরা বলবো এখানে অ্যাডভার্ব বসবে। তাহলে ব্র্যাকেটে তারা যাই লিখুক না কেন, তুমি যদি মনে করো অবজেক্টের পরে গ্যাপ তারপরে ফুল স্টপ, সুতরাং এখানে অ্যাডভার্ব হবে। তাহলে তুমি আইডিয়া করতে পারবে এখানে অ্যাডভার্ব। সাবজেক্ট হিসেবে নাউন বসে, তারও আগে যদি একটা গ্যাপ থাকে, তুমি ধরে নাও সেখানে অ্যাডভার্ব হবে। এখন ভার্ব এর পরের পুরো অংশই হলো আমাদের কাছে অবজেক্ট। আমরা এখানে বলতে পারি এখানে আমাদের আর্টিকেল বসে, আর্টিকেলের পরে আমাদের অ্যাডজেটিভ অ্যাডভার্ব বসে, অ্যাডভার্বের পরে অ্যাডজেটিভ বসে, অ্যাডজেটিভের পরে আমাদের নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন। এই অংশটা যদি আমি ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমার কলমের ক্যাপের নিচে যে গ্যাপটা আছে, অর্থাৎ বাম পাশে হলো এ, ডান পাশে হলো অ্যাডজেটিভ, তাহলে আমি বলবো এই গ্যাপটাতে আমার অ্যাডভার্ব বসাতে হবে। বক্সে তারা যাই লিখুক না কেন, হোক সেটা উইদাউট, হোক সেটা উইথ, যে ধরনের ক্লু হোক না কেন আমরা সেটা ব্যবহার করতে পারবো। এখন যদি আমার কলমের নিচে যে গ্যাপটা রয়েছে, সেই গ্যাপটাতে যদি তারা দিয়ে দেয়, আমরা বলবো বাম পাশে রয়েছে অ্যাডভার্ব এবং ডান পাশে রয়েছে অবজেক্ট হিসেবে নাউন, আমি বলবো অ্যাডভার্বের পরে অ্যাডজেটিভ বসে। যদি আমার কলমের নিচে গ্যাপ দেয়, তাহলে আমি বলবো অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের পরে নাউন বসবে। তো ভিউয়ার্স, এখানে যদি আমরা প্রিপোজিশন এবং কনজাংশন যোগ করি, তাহলে কিন্তু আমাদের পার্টস অফ স্পিচের 9 ধরনের জিনিস চলে যায়। অর্থাৎ নাউন, সাবজেক্ট হিসাবে নাউন বসে, আবার তো প্রনাউনও বসতে পারে। তাহলে নাউন, প্রনাউন, অ্যাডজেটিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, বাকি রইল শুধু কেবলমাত্র ইন্টারজেকশন। তাহলে আমরা অবজেক্ট অংশ ফিল আপ করলাম। এখন আমরা কোথায় কোথায় নাউন বসে সেই অংশটা যদি আরেকবার দেখি, তাহলে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসেবে নাউন বসে, সেন্টেন্সের শেষে অবজেক্ট হিসেবে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, অ্যাডজেটিভের পরে নাউন বসে, প্রনোমিনাল অ্যাডজেটিভের পরে নাউন বসে, অবজেক্টের কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসে, অ্যাপোজিটিভ হিসাবে নাউন বসে এবং পসেসিভের পর নাউন বসে। এই যে কোথায় কোথায় নাউন বসে, এখান থেকে অ্যাপোজিটিভ আমাদের মডিফায়ার্স করতে গিয়ে কাজে লাগে এবং পসেসিভ কাজে লাগে, প্রনোমিনাল অ্যাডজেটিভও মাঝে মাঝে কাজে লাগে। তবে পসেসিভ এবং অ্যাপোজিটিভ র্যান্ডম ব্যবহার হয়, সুতরাং এটা আমাদের জেনে নেওয়া ভালো। তাহলে আমরা তার পরবর্তীতে বলবো, যদি আমাদের কাছে এই যে সাবজেক্ট এবং ভার্ব রয়েছে, সাবজেক্ট এবং ভার্বের মাঝে আমাদের কাছে এখানে অক্সিলিয়ারি বসতে পারে টেন্স অনুযায়ী, অক্সিলিয়ারি।
যদি অক্সিলিয়ারি বসে সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি কোনো গ্যাপ দেয় তাহলে আমরা বলবো এইখানেও অ্যাডভার্ব বসে, অর্থাৎ অক্সিলিয়ারি এবং মূল ভার্বের মাঝে গ্যাপ থাকলে আমাদের সেই গ্যাপে অ্যাডভার্ব বসবে। আচ্ছা, এখানে যদি আমরা এই লাইন থেকে সরে, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম না, এই লিঙ্কটা আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশান বক্সে, তোমরা চাইলে সেখান থেকে নিতে পারো। যেহেতু আমাদের আলোচনাটা একটু বড়, তাহলে আমরা এই অংশে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তাহলে আমরা এই অংশ পরে আমরা এখন মডিফায়ার সম্পর্কে যদি বলি, আমাদেরকে জানতে হবে মডিফায়ার্স, আমাদেরকে জানতে হবে ইনফিনিটিভ। ভিউয়ার্স, এই ইনফিনিটিভ এভাবে লেখা থাকবে, ইউজ ইনফিনিটিভ, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে এভাবে দিয়ে দেবে ইউজ ইনফিনিটিভ, তারপরে বলবে টু প্রি মডিফাই দ্য নাউন, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, যাই কিছু বলুক না কেন। এখন ইনফিনিটিভ যদি না জানি তাহলে তো আমি সেটা করতে পারবো না। অর্থাৎ ইনফিনিটিভ বলতে আমরা টু প্লাস V1, যে কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে আমরা টু দিলে তাকে ইনফিনিটিভ বলি। যেমন টু গো, টু ইট, এতটুকু হলো ইনফিনিটিভ। তার পরবর্তীতে আমরা জানবো ইনফিনিটিভ ফ্রেজ। আমরা জানি ফ্রেজ মানে দুই তিনটি শব্দ মিলে একসাথে এক অর্থ প্রকাশ করে। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ বলতে আমরা বলবো প্রথমে টু ব্যবহার করব, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, তার সাথে কোনো ওয়ার্ড ব্যবহার করব। এখন ওয়ার্ডটা কি হবে সেটা সেন্টেন্সের আলোকে আমরা বাছাই করে নেব। অর্থাৎ টু গো টু স্কুল, এটা হলো ফ্রেজ। টু গো পর্যন্ত ইনফিনিটিভ, টু গো টু স্কুল এই পুরোটা হলো ফ্রেজ। আমরা বলতে পারি টু গো দেয়ার, টু গো দেয়ার, সেটাও আমাদের ফ্রেজ হবে, ইনফিনিটিভ ফ্রেজ হবে। সুতরাং ইনফিনিটিভ বললে শুধু টু প্লাস V1 ব্যবহার করব, কিন্তু ইনফিনিটিভ ফ্রেজ বললে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে কোনো ওয়ার্ড ব্যবহার করব। জিরান্ড, জিরান্ড মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে সেটা জিরান্ড হয়। যেমন গো এর সাথে আইএনজি যদি দিই তাহলে সেটা গোয়িং হয়ে যায়। ইন্টেন্সিফায়ার, ইন্টেন্সিফায়ার সো, ভেরি, গ্রেট অথবা LY যুক্ত কোনো অ্যাডভার্ব। ভিউয়ার্স, তোমরা পরীক্ষা করে দেখবে ভেরিতেই 90% উত্তর হয়ে যায়। অর্থাৎ তুমি যদি ইন্টেন্সিফায়ার কথাটা মনে রাখতে পারো তাহলেই তুমি বুঝবে যে সো ভেরি গ্রেট এর কোনো একটা লিখলেই হয়ে যাবে। তুমি শুধু মনে রাখার ব্যাপারটা একটুটুকু তোমার কষ্ট করে মনে রাখতে হবে। ডিটারমিনার, ডিটারমিনার বলতে আমরা আর্টিকেল এন দা, শুধু এন দাকেই আমরা বুঝি না। যেহেতু ডিটারমিনার একটা অনেক বড় একটা চ্যাপ্টার, সুতরাং আমি এর কিছু অংশ তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হলো ডিটারমিনার কি, এদের কাজ কি। যেসব শব্দ কোনো ব্যক্তি বা বস্তুকে শনাক্ত করতে ব্যবহৃত হয়, অর্থাৎ তাদের সংখ্যা বা পরিমাণ নির্দেশ করতে ব্যবহৃত হয়, তাদেরকে ডিটারমিনার বলে। ডিটারমিনার হলো বিশেষ ধরনের অ্যাডজেটিভ। অন্যান্য অ্যাডজেটিভের মতো এরা নাউনকে ব্যাখ্যা করে। কারা ডিটারমিনার হিসাবে ব্যবহৃত হয়, তাহলে ডিটারমিনারের আমরা লিস্ট এখানে পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি আর্টিকেল ব্যবহৃত হয় ডিটারমিনার হিসাবে, ডেমনস্ট্রেটিভস ব্যবহার হয়, ডেমনস্ট্রেটিভ হলো দিস, দ্যাট, দোজ, এইগুলা। পসেসিভ ব্যবহার হয়, পসেসিভগুলো হলো যেমন আই এর পসেসিভ মাই, হি এর পসেসিভ হিজ, শি এর পসেসিভ হার, দে এর পসেসিভ দেয়ার, উই এর পসেসিভ আওয়ার। তাহলে নিউমারালস, নিউমারাল মানে সংখ্যাতাত্ত্বিক কোনো কিছু, যেমন 1 2 3 4 5। কোয়ান্টিফায়ার্স পরিমাণ নির্দেশ করে যেগুলা। তারপরে ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়, যেমন আর্টিকেলের ক্ষেত্রে এন দা, ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে দিস, দ্যাট, দিস, দোজ, পসেসিভের ক্ষেত্রে মাই, হিজ, হার, ইউর, আওয়ার, দেয়ার, ইটস, ওয়ান্স, কামালস। নিউমারালসের ক্ষেত্রে 2 3 4 এভাবে চলতেই থাকবে। কোয়ান্টিফায়ারের ক্ষেত্রে অল, বোথ, এনি, নো, সাম, ইচ, আইদার, নাইদার,
এভরি, মাচ, মেনি, লিটল, ফিউ। তাহলে ডিটারমিনার বলছি মডিফায়ার্স গ্রামার এর জন্য ডিটারমিনার অপরিহার্য। ভিউয়ার্স, এখন আমরা বলবো আমাদেরকে জানতে হবে কি ডিটারমিনার। আমি শুধু এখানে এ এন দা লিখে রেখেছি, তাহলে ডিটারমিনারের চারটা থেকে তোমরা ডিটারমিনারগুলো জেনে নিতে পারবে। কোয়ান্টিফায়ার সম্পর্কেও আমি সেটা বলে দিয়েছি, অর্থাৎ ফিউ, অল, দিস, সাম, মেনি। মনে রাখবে আগেই বলেছি ডিটারমিনার এক বিশেষ ধরনের অ্যাডজেক্টিভ, তাহলে এদের পরে নাউন বসে এবং সেই নাউনটা প্লুরাল হয়। পসেসিভ অধিকার বোঝায়, এটাও আমি বলে ফেলেছি। এখন আমাদেরকে জানতে হবে প্রোনাউন সম্পর্কে। প্রোনাউন, আমরা যদি প্রোনাউন সম্পর্কে ব্যাখ্যা করতে যাই তাহলে প্রোনাউন কত প্রকার ও কী কী আমাদের সেই সম্পর্কে জানতে হবে। এখন প্রোনাউন ক্লাসিফিকেশন অফ প্রোনাউন যদি আমরা ফলো করি তাহলে দেখব প্রোনাউন 8 প্রকার, যথা পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, এখন ইনডিফিনিট প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন। ভিউয়ার্স, আমাদের মডিফায়ার্স ক্ষেত্রে 8 প্রকার পুরোটা জানার প্রয়োজন নেই। আমরা সবচেয়ে আমাদের বেশি ব্যবহৃত হয় ডেমনস্ট্রেটিভ, ডিস্ট্রিবিউটিভ, রিলেটিভ এবং রিফ্লেক্সিভ, অর্থাৎ 8 প্রকারের ভিতরে 4 প্রকার বেশি ব্যবহৃত হয়। তারপরে রেয়ার ব্যবহৃত হয় পার্সোনাল প্রোনাউন। এখন আমরা এ সম্পর্কে যদি বলি, আমরা উদাহরণে চলে যাই, তাহলে বলবো পার্সোনাল প্রোনাউন ব্যক্তিকে নির্দেশ করে, যেমন আই, উই, ইউ, হি, শি, দে, ইট ইত্যাদি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বন্টন বোঝানোর জন্য ইচ, আইদার, নাইদার, এভরি। ডেমনস্ট্রেটিভ নির্দেশ বোঝানোর জন্য দিস, দ্যাট, দোজ, দিস, সাজ, দেয়ার। ইন্টারোগেটিভ যেমন হু, হুইস, হোয়াট, হোম, হুজ। তারপরে রিলেটিভ প্রোনাউন হলো হু, হুইস, দ্যাট, হোয়াট, হোম, হুজ, বাট, দ্য সেম ডট ডট এজ, সাস ডট ডট এজ। রিফ্লেক্সিভ প্রোনাউন হলো, রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেক নাম কিন্তু এমফেটিক প্রোনাউন। সেটা হলো এক বচনের সেলফ এবং বহু বচনের সেলফস। যেমন আইয়ের রিফ্লেক্সিভ হলো মাই সেলফ, হিয়ের হলো হিমসেলফ, দে প্লুরাল তার হলো দেমসেলভস, উই হলে হবে আওয়ার সেলভস, ইউ যদি তুমি বুঝায় তাহলে ইউর সেলফ, ইউ যদি তোমরা বুঝায় তাহলে ইউর সেলভস। আমরা এই উদাহরণ থেকে আমরা এখন যদি আরেকটু সামনে যাই তাহলে আমরা দেখব আমরা রিলেটিভ পার্সোনাল প্রোনাউন বলে ফেলেছি, রিলেটিভ বলে ফেলেছি, রিফ্লেক্সিভ বলে ফেলেছি, ডিস্ট্রিবিউটিভ বলে ফেলেছি, ডেমনস্ট্রেটিভ বলে ফেলেছি। এখন আমরা পার্টিসিপলের কথা বলবো, অর্থাৎ পার্টিসিপলকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যদি আইএনজি যোগ করে দেই তাহলে তার নাম প্রেজেন্ট পার্টিসিপল। ভিউয়ার্স, আমরা জিরান্ডের ক্ষেত্রেও বলেছি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করলে সেটা জিরান্ড হয়, অর্থাৎ জিরান্ডের আরেক নাম নাউন। আমরা দ্বিতীয় বলতে পারি পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের ভিটু ফর্ম আমরা অন্যভাবে বলতে পারি টি অথবা ইডি যুক্ত ওয়ার্ড, যেটা অ্যাডজেটিভের মতো কাজ করে। পারফেক্ট পার্টিসিপল অর্থাৎ বিং বা হ্যাভিংয়ের পরে যদি ভার্বের ভিত্রি ফর্ম ব্যবহার করি তাহলে সেটা পারফেক্ট হয়ে যায়। তারপরে আমাদেরকে অ্যাপোজিটিভ সম্পর্কে জানতে হবে। অ্যাপোজিটিভ, এ শব্দের অর্থ হলো আগে, পজিশন শব্দের অর্থ হলো অবস্থান। আমরা বলতে পারি ভার্বের আগে নতুন একটি নাউনের অবস্থান, যেটা বললে সেন্টেন্সের অর্থ ক্লিয়ার হয়। যেমন যদি বলি নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, তাহলে তোমার কি ধারণা আমি কি কাজী নজরুল ইসলামের কথা বলেছি নাকি অন্য কোনো নজরুল ইসলামের কথা বলেছি? চুরুলিয়াতে শুধুমাত্র একজন নজরুল ইসলাম তো নই। তাহলে আমরা যদি এখানে বলে ফেলি নজরুল ইসলাম আওয়ার রিভিল পোয়েট, তাহলে নজরুল ইসলাম আমাদের বিদ্রোহী কবি, তাহলে অবশ্যই আমাদের কবির কাজী নজরুল ইসলামকে বলা হয়েছে। সুতরাং এখানে অতিরিক্ত একটা নাউন বসাবো।
এখানে একটা শব্দ হতে পারে, কিন্তু ফ্রেজ হিসাবে নাউন ফ্রেজও এখানে ব্যবহার হতে পারে, অর্থাৎ 2-3টে শব্দও বসতে পারে। কেন বসাবো? আমরা ওই সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করার জন্য আমরা এটা ব্যবহার করব। তবে এটা তো আমাদের পাংচুয়েশনেও কাজে লাগে, অর্থাৎ অ্যাপোজিটিভের আগে এবং পরে কমা হয়। ভিউয়ার্স, অ্যাপোজিটিভ যে শুধু কেবলমাত্র ভার্বের আগেই বসবে তাই নয়, অ্যাপোজিটিভ আমাদের ভার্বের পরেও বসতে পারে, অর্থাৎ অবজেক্ট অংশেও বসতে পারে। তবে তখন কিন্তু সেখানে 2টে কমা পাওয়া যাবে না, অর্থাৎ শেষ কমাটার জায়গাতে ফুল স্টপ হয়ে যায়। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপরে যদি অ্যাপোজিটিভ ব্যবহার করি তাহলে আমাদের কমা একটা দেখাবে, আর শুরুতে যদি ব্যবহার করি তাহলে আমাদের কমা 2টো দেখাবে। সুতরাং এটা আমাদের পাংচুয়েশনের জন্য গুরুত্বপূর্ণ। এই পর্যায়ে আমরা জানব ফ্রেজ সম্পর্কে। এখন আমরা ফ্রেজ তো একটা বড় জিনিস, এটা তো আমাদের এক বাক্যে বলার মতো কোনো ব্যবস্থা নেই। সুতরাং আমরা যদি ফ্রেজ সম্পর্কে বলি, ফ্রেজ কাকে বলে, ফ্রেজ কত প্রকার ও কি কি, তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি, যে ফ্রেজ কত প্রকার ও কি কি। ফ্রেজ 9 প্রকার, মনে রাখাটা খুব সহজ। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার, ফ্রেজ হলো তার চাইতে 1 বেশি। তাহলে কি পার্টস অফ স্পিচের 8টা সহ আমরা নতুন কোনোটা যোগ করব? না, পার্টস অফ স্পিচ থেকে আমরা একটা বাদ দিয়ে দেব, তাহলে থাকবে আমাদের কাছে 60টা। আর তার সাথে আমরা 2টা যোগ করব, সেটা হলো ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ, যেটা পার্টস অফ স্পিচে ছিল না। অর্থাৎ নাউন ফ্রেজ, অ্যাডজেটিভ ফ্রেজ, ভার্ব ফ্রেজ বা এটাকে ভার্বাল ফ্রেজও বলে, অ্যাডভার্ব ফ্রেজ এটাকে আবার অ্যাডভার্বিয়াল ফ্রেজও বলে, প্রিপোজিশনাল ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারজেকশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এবং পার্টিসিপল ফ্রেজ। এখন আমরা আমাদের সবচেয়ে বেশি আলোচনার প্রয়োজন হয় যে যেই 9 প্রকারের ভিতরে আমি এখানে 5 প্রকার দেখিয়েছি, অর্থাৎ এই 5 প্রকার ফ্রেজ আমাদের জানতে হবে, যেটা সচরাচর ব্যবহৃত হয় মডিফায়ার্স করতে গেলে, যেমন নাউন ফ্রেজ, অ্যাডজেটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ। তাহলে আমরা যদি নাউন ফ্রেজ সম্পর্কে বলি, তাহলে বলবো নাউন ফ্রেজ কাকে বলে? যে ফ্রেজ নাউনের জায়গায় বসে নাউন এর কাজ করে এবং ফ্রেজের অর্থ কোনো না কোনোভাবে একক নাউনকে নির্দেশ করে, তাকে নাউন ফ্রেজ বলে। তাহলে নাউন ফ্রেজ কোথায় বসে সেটাও তো আমাদের জানতে হবে। অর্থাৎ ভার্ব এর সাবজেক্ট হিসাবে বসে, অবজেক্ট হিসাবে বসে, কমপ্লিমেন্ট হিসাবে বসে, প্রিপোজিশন এর অবজেক্ট হিসাবে বসে, ডিটারমিনার এবং প্রিপোজিশন এর পরে বসে। অর্থাৎ যে সকল স্থানে নাউন বসে সেই সকল স্থানে নাউন ফ্রেজ বসে। আমরা এখন বলবো অ্যাডজেটিভ ফ্রেজ কাকে বলে? যে ফ্রেজ অ্যাডজেটিভের জায়গায় বসে অ্যাডজেটিভ এর কাজ করে তাকে অ্যাডজেটিভ ফ্রেজ বলে। আর অ্যাডজেটিভ ফ্রেজ কোথায় বসে? নাউন এর পরে বা আগে, তবে শুরু হবে প্রিপোজিশন বা পার্টিসিপল দ্বারায়। অ্যাডজেটিভ ফ্রেজ শুরু হবে হয় প্রিপোজিশন না হয় পার্টিসিপল দ্বারায়। যেমন এ ওমেন উইথ এ ভেইল ওভার হার বডি অ্যাপ্রোচড দ্য ডক্টর। তাহলে এটা আমাদের যে ফ্রেজটা, তাহলে প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, এটা হলো অ্যাডজেটিভ ফ্রেজ। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে আন্ডারলাইন করা অংশটি, সুতরাং এটা অ্যাডজেটিভ ফ্রেজ। এখন আমাদের ভার্বাল ফ্রেজ সম্পর্কে, ভার্বাল ফ্রেজ কাকে বলে? যে ফ্রেজ ভার্বের কাজ করে তাকে ভার্বাল ফ্রেজ বলে। যেমন আই লুক ফরওয়ার্ড টু মিটিং ইউ, আন্ডারলাইন করা অংশটি হলো লুক ফরওয়ার্ড টু, সুতরাং লুক এখানে ভার্ব, এটা হলো ভার্বাল ফ্রেজ, অর্থাৎ ভার্ব দিয়ে শুরু হবে সেটা হলো ভার্বাল ফ্রেজ। ভিউয়ার্স, ফ্রেজ এতটাই গুরুত্বপূর্ণ, ভর্তি এবং চাকরি পরীক্ষাতে এইখান থেকে প্রশ্ন হয়। এখন আমরা এই পর্যায়ে জানব
অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ কাকে বলে? অর্থাৎ ভার্বকে ডব্লিউএইচ অর্থাৎ হাউ, হোয়েন, হোয়ার, হোয়াই দ্বারা প্রশ্ন করে যে ফ্রেজ পাওয়া যায় তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ গঠিত হয়? ভার্বের পরে প্রিপোজিশন প্লাস অন্য কোনো শব্দ প্লাস নাউন দ্বারায়। অর্থাৎ অ্যাডভার্বিয়াল ফ্রেজ গঠনে শুরুতে প্রিপোজিশন থাকবে। যেমন হি লিভস ইন দ্য সাবার্ব অর ঢাকা, এখানে ইন দ্য সাবার্ব অফ ঢাকা। আমরা যদি হোয়ার দিয়ে প্রশ্ন করি তাহলে ইন দ্য সাবার্ব অফ ঢাকা। সুতরাং প্রিপোজিশন দ্বারা শুরু হয়েছে, কিন্তু হোয়ার দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, যার কারণে আমরা এটাকে প্রিপোজিশনাল অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো। এখন প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে? প্রিপোজিশনাল ফ্রেজ কাকে বলে? প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো ফ্রেজ যদি প্রিপোজিশন এর কাজ করে তবে তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজ চেনা যায়? দুইভাবে প্রিপোজিশনাল ফ্রেজ চেনা যায়, যথা প্রিপোজিশনাল ফ্রেজ এর শুরুতে এবং শেষে প্রিপোজিশন থাকবে। প্রিপোজিশন ফ্রেজ এর শুরুতে প্রিপোজিশন এবং শেষে নাউন থাকবে। তার মানে প্রিপোজিশনাল ফ্রেজের শুরুতে না প্রিপোজিশন থাকবে এবং শেষে প্রিপোজিশনও থাকতে পারে, নাউনও থাকতে পারে। যেমন প্লিজ ট্রাই টু থিঙ্ক আউট অফ দ্য বক্স, এখানে আউট হলো প্রিপোজিশন কিন্তু বক্স হলো নাউন। আবার প্রিপোজিশন দ্বারা যদি দেখি হি ইজ ইন ফ্রন্ট অফ মি, এখানে আন্ডারলাইন করা অংশটার শুরুতে ইন সেটা প্রিপোজিশন, শেষে অফ প্রিপোজিশন। সুতরাং শুরুতে দুই অংশেই প্রিপোজিশন দেখা যাচ্ছে, কিন্তু প্রথমটাতে নাউন, পরেরটাতে প্রিপোজিশন, তারপরও সেটা প্রিপোজিশনাল ফ্রেজ। আমাদের আরেকটা জানতে হবে, সেটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা এই অংশ থেকে বের হতে পারি। এবং পার্টিসিপাল ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কাকে বলে? ইনফিনিটিভ ফ্রেজ বিভিন্নভাবে ব্যবহৃত হয়। যেমন ইনফিনিটিভ ফ্রেজ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে নাউন ফ্রেজ বলে, যেমন ভার্ব এর সাবজেক্ট অথবা অবজেক্ট রূপে। টু রিড নিউজ পেপার, এতটুকুতে আন্ডারলাইন করা আছে ইজ হলো এখানে ভার্ব। তাহলে টু রিড নিউজ পেপার এতটুকু সাবজেক্ট, তাহলে এইটা হলো টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সেই কারণে এতটুকুর নাম হলো ইনফিনিটিভ ফ্রেজ। ফ্রেজ কেন হলো? টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটুকুর নাম হলো ইনফিনিটিভ। তার সাথে নিউজ পেপার সহ, অর্থাৎ টু রিড নিউজ পেপার পুরোটা মিলে হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ। দ্বিতীয়ত বলছি, ইনফিনিটিভ ফ্রেজ নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করতে পারে, অর্থাৎ এরা পোস্ট মডিফায়ার রূপে কাজ করে। পোস্ট মডিফায়ার, যেমন আই টুক এ ডিটারমিনেশন টু পাস দ্য এক্সাম। তাহলে আই টুক এ ডিটারমিনেশন টু পাস দ্য এক্সাম, এখানে টু পাস দ্য এক্সাম, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এতটুকু ইনফিনিটিভ, আর দ্য এক্সাম সহ পুরোটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। এখন আমাদের ফ্রেজের শেষ অপশান হলো পার্টিসিপাল ফ্রেজ। পার্টিসিপাল ফ্রেজ কাকে বলে? কোনো ফ্রেজ যখন পার্টিসিপলের কাজ করে তখন তাকে পার্টিসিপাল ফ্রেজ বলে। গঠন হলো প্রেজেন্ট পার্টিসিপল, যেমন V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, কমার পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এক্ষেত্রে কমার আগের অংশ পার্টিসিপাল ফ্রেজ হবে। কমার আগের অংশ অর্থাৎ সাবজেক্টের আগে যে আমি কমা দিয়েছি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন পুরোটা মিলে এতটুকু হবে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন লাউডলি নকিং অ্যাট দ্য ডোর, কমা হি ডিমান্ডেড অ্যাডমিশন। এখানে কমার আগে আন্ডারলাইন করা অংশটি হলো নকিং অ্যাট দ্য ডোর, এ পুরোটা অংশ হলো পার্টিসিপল ফ্রেজ। ভিউয়ার্স, এই পর্যায়ে আমরা দেখলাম কিভাবে আমরা সূত্রটা প্রয়োগ করলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা সেন্টেন্সে সেটা প্রয়োগ করতে পারি। যেহেতু আমি তোমাদেরকে কথা দিয়েছি আমি মাত্র একটা সূত্র ব্যবহার করে আমি মডিফায়ার্স
উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ করব, তাহলে দেখো আমি সেটা কিভাবে করছি, অর্থাৎ কি কি তোমার মনে রাখতে হবে। কিন্তু তার আগে আমি তোমাদেরকে বলবো, আমি আরেকটা জিনিস দেখিয়ে দিই যেখান থেকে তুমি ধারণা নিতে পারবে। অর্থাৎ তোমার যদি সেন্টেন্সের উপর ভালো দখল না থাকে তাহলে তুমি অবশ্যই এখানে ভালো করতে পারবে না। তাহলে সেন্টেন্সের উপর ভালো দখল তুমি কিভাবে নেবে? আমি বলতে চাচ্ছি যে তোমাকে সেন্টেন্সের কোথায় কি বসে সেটা তো আমি বলে দিলাম, কিন্তু এই যে নাউনের কথাটা যে বলছি, আমরা নাউনটা চিনব কী করে? আমরা যদি বলি কোনো ওয়ার্ডের শেষে যদি সিই, সিওয়াই, টিওয়াই, এমইএনটি, এনইডাবলএস, টিআইওএন, SION, AL, TH, TOR, ISM, HOOD, KIND, SHIP, DOM, ING, CHER, এই অংশগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে সেই ওয়ার্ডটা হবে নাউন। এখন অ্যাডভার্ব কী করে চিনব? অ্যাডভার্ব চিনব যদি অ্যাডজেটিভের শেষে LY যুক্ত থাকে তাহলে সেইটা অ্যাডভার্ব হয়ে যাবে অ্যাডজেটিভের শেষে। যেমন বিউটিফুল, BEAUTIFUL, এই যে FUL এর জন্য যদি অ্যাডজেটিভ হয় তার সাথে যদি LY যোগ করি বিউটিফুলি, তাহলে LY যুক্ত ওয়ার্ড আমার অ্যাডভার্ব। আর ভার্ব কিভাবে চিনব আমরা? আমরা ভার্ব চিনব যদি ওয়ার্ডের আগে ইএন থাকে তাহলে ওয়ার্ডটা ভার্ব হয়। ওয়ার্ডের আগে ইএন থাকলে ওয়ার্ডটি ভার্ব হয়। যদি ওয়ার্ডের পরে ইএন থাকে তাহলে ওয়ার্ডটি ভার্ব হয়। যদি ওয়ার্ডের আগে ইএন এবং পরে ইএন থাকে তাহলে ওয়ার্ডটি ভার্ব হয়। যদি ওয়ার্ডের শেষে টি থাকে তাহলে ভার্ব হয়। যদি ইডি থাকে তাহলে ভার্ব হয়। যদি FY থাকে তাহলে ভার্ব হয়। যদি ISE থাকে তাহলে ভার্ব হয়। IZE থাকে তাহলে ভার্ব হয়। ISE থাকে এবং IZE থাকে তাহলে ভার্ব হয়। যদি ওয়ার্ডের আগে BE থাকে তাহলে ভার্ব হয়। ভিউয়ার্স, এই অংশ থেকেই তোমার জীবনে BCS বলো, ভর্তি বলো, চাকরি বলো তোমার কাছে দেখা দিতে পারে। যেমন বয়ের ভার্ব হলো ফ্রেন্ডের ভার্ব হলো বিফ্রেন্ড, বিফ্রেন্ড। লাইটের ভার্ব হলো এনলাইটেন, লার্জের ভার্ব হলো এনলার্জ, ব্রাইটের ভার্ব হলো ব্রাইটেন। এগুলো মাঝে মাঝে দেখা যায়। বিউটিফুলের ভার্ব হলো বিউটিফাই। তুমি কয়েক বছরের প্রশ্ন নাড়াচাড়া করে দেখবে, এগুলোও তোমার ভার্সিটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন আমাদের আর একটা ধাপ রয়েছে, আমরা অ্যাডজেটিভ কী করে চিনব? আমরা অ্যাডজেটিভ চিনব যদি ওয়ার্ডের শেষে TIVE, SIVE, ABLE, FULOUS, TED, TIC, FICALING, LESSER এবং EST থাকে, তাহলে সেই শব্দটি অ্যাডজেটিভ হয়। ভিউয়ার্স, এখন আমরা আমাদের সেই একসাথে 3 জিনিস আমরা প্র্যাকটিস করব। এখন অবশ্যই আমি বলবো তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আর আগের যেই জিনিসগুলো আমি দেখিয়েছি সেগুলোর প্রতি তোমরা একটু নজর দাও, তাহলে অবশ্যই তোমরা পারবে।
তাহলে আমরা আগে যেগুলো দেখিয়েছি, অর্থাৎ আমাদের কোথায় কোথায় নাউন বসে, কিভাবে নাউন চেনা যায়, কোথায় কোথায় নাউন বসে, কিভাবে নাউন চেনা যায়, আমরা সেই সব জিনিসগুলো আমাদের এখন ভালোভাবে দেখতে হবে। তা না হলে আমরা এখানে খুব একটা ভালো করতে পারবো না। ভিউয়ার্স, আমি প্রথমে একই প্যাসেজ থেকে উইথ ক্লুজ করাবো, তারপরে একই প্যাসেজ থেকে উইদাউট ক্লুজ করাবো, এবং সেই প্যাসেজ থেকে আমি মডিফায়ার্স করাবো। শেষ পর্যন্ত আমি দেখাবো এই তিনের ভিতরে আসলে ব্যবধানটা কোথায়। সুতরাং তোমরা একটু ধৈর্য সহকারে সেটা দেখবে এবং বারবার আয়ত্ত করবে, দেখবে আমাদের পরবর্তী ভিডিও এবং তার পরবর্তী যে এক্সারসাইজ থাকবে তাতে তুমি অবশ্যই এই তিনটা জিনিস একত্রে শেষ করতে পারবে, যেটা একজন স্টুডেন্ট হিসেবে তোমার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা তুমি উইথ ক্লুজ করতে পারো, কিন্তু উইদাউট ক্লুজে কেন হাত দাও না? নির্ঘাত তোমার ভয় কোথায় সেটা তুমি নিজেই ভালো জানো। আমার বিশ্বাস এর মধ্য দিয়ে তোমার সেই ভয় চলে যাবে, অর্থাৎ সহজেই তুমি সেটা তুলে নিতে পারবে। ভিউয়ার্স, আমাদের এখানে রয়েছে ডেঞ্জারাস, ভেরি। আমরা জানি ডেঞ্জারাস OUS শব্দটি অ্যাডজেটিভ, ভেরি অ্যাডভার্ব, দিস এটা প্রনোমিনাল অ্যাডজেটিভ, মেনি এটা অ্যাডজেটিভ, আওয়ার এটা পসেসিভ, ভিলেজ নাউন, জেনারেলি যদি LY বাদ দিয়ে দিই তাহলে থাকে জেনারেল, এল থাকা অবস্থায় এই জেনারেল পর্যন্ত হলো অ্যাডজেটিভ, আর LY যুক্ত থাকলে সেটা হয়ে গেল অ্যাডভার্ব। রিমেইন মানে থাকা, শব্দটা ভার্ব। পেইন্টেড শব্দটা ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আবার আমরা পাস্ট ফর্মও বলতে পারি, আবার এটাকে অ্যাডজেটিভও বলতে পারি। দোজ এটা দিস দ্যাট দোজ একই সাথে বলতে পারি প্রনোমিনাল অ্যাডজেটিভ, আবার বলতে পারি এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সুতরাং এখন আমরা এই যে যেই জিনিসগুলো দেখালাম, আমরা প্রথমেই বলছি আর্টিকেল, গ্যাপটা করার জন্য আর্সেনিক ইজ এসব, এটা আমাদের কাছে আর্টিকেল। আমরা জানি আর্টিকেলের, এখন আর্টিকেলের পরে যেহেতু সাবস্টেন্স, গ্যাপের পরে যেহেতু নাউন রয়েছে, সি থাকার জন্য শব্দটা নাউন, যেহেতু নাউন রয়েছে তাহলে আর্টিকেলের পরে নাউন রয়েছে, আমাদের এই গ্যাপটা হবে অ্যাডজেটিভ। তাহলে অ্যাডজেটিভের জন্য আমরা এখান থেকে বলতে পারি আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স, ডেঞ্জারাস। তাহলে অ্যাডজেটিভের পরে নাউন বসলো। তারপরে ইট ইজ ডেঞ্জারাস, ইজ হলো এখানে ভার্ব, ডেঞ্জারাস অ্যাডজেটিভ, তাহলে অ্যাডজেটিভের আগে অ্যাডভার্ব বসবে। তাহলে আমরা বক্স থেকে ভেরি বলতে পারি, কারণ ভেরি অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের পরে অ্যাডজেটিভ বসলো। ইট ইজ ভেরি ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ফুল স্টপ, নতুন লাইন শুরু। দিস ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, তাহলে ইজ ফাউন্ড এটা ভার্ব, প্যাসিভ ভয়েস। আর তাহলে ভার্ব যেহেতু আছে, শুরুতে গ্যাপ আছে, তাহলে এখানে সাবজেক্ট হবে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে নাউন বসে, যদি নাউন না থাকে প্রনোমিনাল অ্যাডজেটিভ বসতে পারে, তাহলে আমি এখানে দিস ব্যবহার করতে পারি। দিস ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। তারপরে দেয়ার আর, আর এখানে ভার্ব, ভিলেজেস এখানে নাউন, তবে নাউনটা প্লুরাল। তাহলে নাউনটা যেহেতু প্লুরাল আছে, এটার আগে অ্যাডজেটিভ বসতে পারে, কারণ অ্যাডজেটিভের পরে নাউন বসে। তাহলে সেই অ্যাডজেটিভ ব্যবহার করতে হবে যার ক্ষমতা প্লুরাল। তাহলে দেয়ার আর মেনি, এ মেনি অ্যাডজেটিভ, এ মেনির পরে প্লুরাল নাউন বসে। তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস, সেখানে অনেক গ্রাম রয়েছে। ইন প্রিপোজিশনের পরে নাউন বসে, প্রিপোজিশনের পরে নাউন বসে, কিন্তু আমার গ্যাপের পরে রয়েছে কান্ট্রি, অর্থাৎ কান্ট্রি শব্দটা নাউন। তাহলে ইন আওয়ার ভিলেজেস, ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে, আওয়ার পসেসিভ, পসেসিভের পরে নাউন বসে। তাহলে ইন আওয়ার কান্ট্রি, অর্থাৎ আওয়ার পসেসিভ, পসেসিভের পরে নাউন বসলো। মোস্ট অফ আওয়ার, আওয়ার পসেসিভ, পসেসিভের পরে নাউন বসে, কিন্তু এখানে নাউন আছে, তাহলে নাউনের আগে অ্যাডজেটিভ বসবে। তাহলে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল
আমাদের বেশিরভাগ লোক ড্রিঙ্ক পান করে টিউবওয়েল ওয়াটার। তাহলে কোন লোক? গ্রামের লোক, শহরের লোক? তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, আমাদের বেশিরভাগ গ্রামের লোক ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, নলকূপের পানি পান করে। অ্যাজ এ রেজাল্ট ফলে মেনি অফ দেম, এখানে মেনি অফ দেম হলো সাবজেক্ট, আর সাফারিং ফ্রম আর্সেনিক প্রবলেম, তারা আর্সেনিক সমস্যায় ভুগছে। দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড, ইজ হলো এখানে অক্সিলিয়ারি এবং ফাউন্ড হলো ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে অক্সিলিয়ারি এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। তাহলে দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল, উত্তরবঙ্গে। তাহলে আমরা যদি বলি এই সমস্যাটা সাধারণত পাওয়া যায় উত্তরবঙ্গে, তাহলে অ্যাডভার্বটা আমরা জেনারেলি ব্যবহার করতে পারি, জেনারেলি সাধারণত। তাহলে এই সেই জেনারেলি। এখন জেনারেলি আমরা ব্যবহার করলাম, যদি এটা উইদাউট ক্লুজ হতো আমি নর্মালি ব্যবহার করতাম, ইউজুয়ালি ব্যবহার করতাম, নাওয়াডেজ ব্যবহার করতাম। অর্থাৎ এখানে অক্সিলারি আর মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসবে। এইটা যখন তুমি বুঝে যাবে তোমার কাছে উইদাউট উইথ সব কিছু একই রকম মনে হবে। তারপরে আমার উই শুড টেক, আমাদের নেওয়া উচিত প্রপার মেজার্স, যথাযথ পদক্ষেপ, টু ড্যাশ সেফ, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে টু রিমেইন সেফ, রিমেইন এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু রিমেইন সেফ নিরাপদ থাকতে। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক, সরকার চেষ্টা করছে চিহ্নিত করতে, দ্য টিউবওয়েলস নলকূপ হ্যাভিং আর্সেনিক ড্যাশ উইথ রেড কালার, তাহলে লাল রংযুক্ত। তাহলে হ্যাভিং আর্সেনিক, এখন এই হ্যাভিংয়ের পরে আমরা পার্টিসিপল যদি ব্যবহার করি, আমরা জানি 10টি শব্দের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, হ্যাজ, হ্যাভ, হ্যাড, গেট, গট, গটেন, বিং, হ্যাভিং, ওয়ান্ট, গেটিং, এই 10টি। তাহলে হ্যাভিংয়ের পরে আমরা যদি ভার্বের ভিত্রি ব্যবহার করি, এখানে পেইন্টেড ভার্বের ভিত্রি, তাহলে আমরা সেটা ব্যবহার করতে পারি। আমাদের শেষ শূন্যস্থানটা রয়েছে পিপল শুড বি রিফ্রেইন ফ্রম, পিপল শুড বি লোকজনের হওয়া উচিত, রিফ্রেইন ফ্রম এটা একটা ফ্রেজ, অর্থ হলো বিরত থাকা। তাহলে লোকজনের বিরত থাকা উচিত ড্রিঙ্কিং ওয়াটার, পান করা পানি, অফ প্রিপোজিশনের পরে নাউন বসে, কিন্তু টিউবওয়েলস এখানে নাউন আছে, কিন্তু টিউবওয়েল শুধু নাউন নয়, নাউনটা প্লুরালও আছে। তাহলে প্রিপোজিশনের পরে নাউন বসে, এখন আমার এখানে লিখতে হবে অ্যাডজেটিভ, সেই অ্যাডজেটিভ লিখতে হবে, অথবা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমার লিখতে হবে, অর্থাৎ সেই ওয়ার্ড লিখতে হবে যার পরে নাউন প্লুরাল হয়। আমরা বলতে পারি অফ দোজ টিউবওয়েলস, ওই সকল নলকূপের পানি পান করা থেকে বিরত থাকা উচিত, আদারওয়াইজ অন্যথায় দে উইল সাফার ফ্রম, তারা ভুগবে আর্সেনিকোসিস, আর্সেনিকের কারণে যে রোগ হয় সেটা হলো আর্সেনিকোসিস। ভিউয়ার্স, এই ছিল আমাদের উইথ ক্লুজ। এখন আমরা উইদাউট ক্লুজ করব, অর্থাৎ একই শূন্যস্থানে আমরা দেখাবো উইথ ক্লুজের চাইতে উইদাউট ক্লুজ আরও বেশি সহজ, এবং তারপরে আমাদের থাকবে সেই আজকে আমাদের মূল যে উদ্দেশ্য, অর্থাৎ মডিফায়ার্স। তাহলে আমরা 3 দিক থেকে আমরা যদি বিচার বিশ্লেষণ করি, তখন আমরা বুঝতে পারবো মডিফায়ার্স আমাদের কাছে কতটুকু সহজ। আমাদের এই পর্যায়ে উইদাউট ক্লুজে আমরা বলতে পারি আর্সেনিক ইজ এ ড্যাশ সাবস্টেন্স, আর্টিকেলের পরে নাউন আসে, তাহলে আমার লাগবে অ্যাডজেটিভ। তাহলে আমি বলতে পারি আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স। দেখো ভিউয়ার্স, যেহেতু এটা উইদাউট ক্লুজ, তাহলে আমি ডেঞ্জারাসের যতগুলো সিনোনিম আছে সবগুলো ব্যবহার করতে পারি। আমি বলতে পারি পয়জনাস, বিষাক্ত, আমি বলতে পারি হার্মফুল। তাহলে উইদাউট ক্লুজের কারণে আমি এখানে 3টে শব্দ ব্যবহার করে ফেলছি। তাহলে আমাদের এটা প্রমাণ হলো যে উইথ ক্লুজের চাইতে উইদাউট ক্লুজ আরও বেশি সহজ। ইট ইজ ডেঞ্জারাস, ইজ এখানে ভার্ব, ডেঞ্জারাস অ্যাডজেটিভ, তাহলে অ্যাডজেটিভের আগে অ্যাডভার্ব বসবে। তাহলে ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ইট ইজ সো ডেঞ্জারাস, ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ইট ইজ সো ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, মানুষের স্বাস্থ্যের জন্য এটা খুবই ভয়ঙ্কর। তার পরবর্তী গ্যাপ আমাদের শুরুতে শূন্যস্থান, ইজ ফাউন্ড হলো আমাদের ভার্ভ, ইজ ফাউন্ড হলো আমাদের ভার্ভ।
তাহলে ইট ইজ ফাউন্ড, আমরা বলতে পারি দিস ইজ ফাউন্ড, ইট ইজ ফাউন্ড। তাহলে সাবজেক্ট হিসেবে আমরা প্রনাউন ব্যবহার করতে পারি, অথবা যদি নাউন ব্যবহার করতে চাই তাহলে আমরা আর্সেনিকও ব্যবহার করতে পারি। ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। তাহলে এটা পাওয়া যায় কোথায়? নলকূপের পানিতে। দেয়ার এখানে সাবজেক্ট, আর এখানে ভার্ব। তাহলে আর যদি ভার্ব হয়, আমার পরবর্তী আরের পরের অংশ অবজেক্ট। ভিলেজেস এখানে যদি নাউন হয় এবং নাউনটা এই এজ যুক্ত হওয়ার কারণে প্লুরাল আছে, তাহলে সেই প্লুরাল নাউনের আগে অ্যাডজেটিভ বসবে। অর্থাৎ দেয়ার আর মেনি ভিলেজেস, দেয়ার আর মেনি ভিলেজেস, এই মেনি এর যতগুলো সিনোনিম আছে তুমি সবগুলো ব্যবহার করতে পারো। তাহলে আমার এখানে বসবে অ্যাডজেটিভ। আমি মেনির জায়গায় বলতে পারি সাম, আমি বলতে পারি হিউজ, আমি বলতে পারি এ লট অফ, আমি বলতে পারি সেভারেল, আমি বলতে পারি অনেক অর্থে ভেরিয়াস। তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস, সেখানে অনেক গ্রাম রয়েছে। ইন ড্যাশ কান্ট্রি, ইন হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসে, কান্ট্রি শব্দটা নাউন। তাহলে আমার এখানে নাউনের আগে অ্যাডজেটিভ দিতে হবে অথবা পসেসিভ দিতে হবে। তাহলে আমি এখানে যদি পসেসিভ দিয়ে পূরণ করি তাহলে আমার হবে ইন আওয়ার ভিলেজ, ইন আওয়ার ভিলেজ। সেখানে অনেক গ্রাম রয়েছে, সেখানে অনেক গ্রাম রয়েছে। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। মোস্ট অফ আওয়ার, এখানে পসেসিভ, আওয়ার শব্দটা পসেসিভ। তাহলে পসেসিভের পরে আমার নাউন বসবে, কিন্তু পিপল গ্যাপের পরে পিপল শব্দটা নাউন, তাহলে আমার অ্যাডজেটিভ দিতে হবে। তাহলে মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, আমি এখানে ভিলেজ ব্যবহার করব। ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার, নলকূপের পানি পান করে বেশিরভাগ লোকজন। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি অফ দেম, তাদের অনেকেই, আর সাফারিং ফ্রম, ভুগছে আর্সেনিক প্রবলেমস, আর্সেনিক সমস্যায়। দিস প্রবলেম ইজ এখানে অক্সিলিয়ারি, ফাউন্ড এখানে ভার্বের V3। তাহলে অক্সিলিয়ারি এবং মূল ভার্বের মাঝে আমার এখানে অ্যাডভার্ব বসে। তাহলে দিস প্রবলেম ইজ ড্যাশ ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। তাহলে উত্তরবঙ্গে পাওয়া যায়, সাধারণত এটা উত্তরবঙ্গে পাওয়া যায়। সাধারণত হলো জেনারেলি। তাহলে জেনারেলি সিনোনিম নর্মালি, আমরা ইউজুয়ালি ব্যবহার করতে পারি, নর্মালি ব্যবহার করতে পারি, জেনারেলি ব্যবহার করতে পারি, নাওএডেজ ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, কেবল উইদাউট ক্লুজের কারণেই এতগুলো আমাদের ব্যবহার সম্ভব। সুতরাং আবারও প্রমাণ হয় যে উইথ নয়, আমাদের কাছে উইদাউট ক্লুজই সবচেয়ে সহজ। উই শুড টেক এখানে ভার্ব, তাহলে পরের অংশ অবজেক্ট, প্রপার অ্যাডজেটিভ, আর মেজার্স হইল নাউন। অ্যাডজেটিভের পরে নাউন, আমার গ্যাপটা আছে পরে। দেখো এইখানে আমরা বলতে পারি উই শুড টেক প্রপার মেজার্স ইমিডিয়েটলি, অর্থাৎ এখানে অবজেক্টের পরে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে ফুল স্টপ আছে, আমরা এখানে বলতে পারি একটা অ্যাডভার্ব বসাবো। তাহলে উই শুড টেক, আমাদের নেওয়া উচিত, প্রপার মেজার্স যথাযথ পদক্ষেপ, ইমিডিয়েটলি তাৎক্ষণিকভাবে, অথবা কুইকলি দ্রুত। এখন যদি আমাদেরকে ফ্রেজ ব্যবহার করতে বলে এখানে, আমরা তো বলতে পারি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। কিন্তু যদি আমরা মডিফায়ার্সের ক্ষেত্রে ইনফিনিটিভ ফ্রেজ বলে, তাহলে আমার বলতে হবে ইনফিনিটিভের জন্য 2+V1 ব্যবহার করতে হবে, ফ্রেজ বলে আরও 2-1টা শব্দ সেখানে যোগ করতে হবে। তাহলে আমরা যদি উইদাউট ক্লুজ হিসাবে করি, আমরা এখানে ব্যবহার করতে পারি কুইকলি, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল। কিন্তু আমাদেরকে ইনফিনিটিভ ফ্রেজ বললে, আমাদেরকে ইনফিনিটিভ ফ্রেজ যতক্ষণ পর্যন্ত তুমি না জানবে ততক্ষণ পর্যন্ত ব্যবহার করতে পারবে না। সুতরাং আমরা ওই অংশগুলো মডিফায়ার্স করতে গেলে ওই অংশগুলো মনে রাখার চেষ্টা করব, তাহলে দেখবে তোমার কাছে 3টে জিনিসই মনে হবে এক সুতায় গাঁথা। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস, সরকার চেষ্টা করছে চিহ্নিত করতে নলকূপগুলোকে। হ্যাভিং আর্সেনিক, আমরা এমনিতেও জানি বিং বা হ্যাভিংয়ের পরে ভার্বের V3 হয়। তাহলে হ্যাভিং আর্সেনিক পেইন্টেড উইথ রেড কালার, পেইন্টেড উইথ রেড কালার। তাহলে আমরা এখানে ভার্বের V3 অর্থাৎ পার্টিসিপল যদি ব্যবহার করি, কেন ব্যবহার করব? বিং বা হ্যাভিংয়ের পরে ভার্বের V3 ফর্ম বসে। তাহলে পেইন্টেড উইথ রেড কালার, লাল রং দেওয়া যেগুলা। আচ্ছা, পিপল শুড বি রিফ্রেইন ফ্রম
লোকজনের বিরত থাকা উচিত, ড্রিঙ্কিং ওয়াটার পান করা পানি বিরত থাকা উচিত, অফ ড্যাশ টিউবওয়েলস প্রিপোজিশনের পরে নাউন বসে, কিন্তু আমাদের নাউন দেওয়া আছে এবং নাউনটা প্লুরাল আছে, তাহলে আমার এখানে অ্যাডজেটিভ বসবে, সেই অ্যাডজেটিভ বসবে যে অ্যাডজেটিভ প্লুরাল নির্দেশ করতে পারে। অর্থাৎ অব দোজ টিউবওয়েলস, অব দিজ টিউবওয়েলস, দোজ অথবা দিজ ব্যবহার করব ওই টিউবওয়েলগুলো থেকে, এই টিউবওয়েলগুলো থেকে। আদারওয়াইজ অন্যথায় দে উইল সাফার ফ্রম, তারা ভুগবে আর্সেনিকোসিস, আর্সেনিকোসিস রোগে তারা ভুগবে। ভিউয়ার্স, আমরা আমাদের শেষ পর্যায়ে পৌঁছে গেলাম। এখন আমরা আমাদের সেই মডিফায়ার্স অর্থাৎ কাঙ্ক্ষিত যে জিনিস আমি যেটা প্রমাণ করার জন্য চেষ্টা করলাম, আমরা এখন সেইটা ধরব। অর্থাৎ এখানে যে কালার পেন দিয়ে যা লেখা আছে, এই কথাগুলো যদি তুমি ভালোভাবে জানো তাহলেই তুমি মডিফায়ার্স ভালোভাবে করতে পারবে। অর্থাৎ আমি এই 3-এর ভিতরে কম্বিনেশন দিয়ে দেখাবো, কেবলমাত্র 2 জায়গায় ছাড়া বাকি 8 জায়গাতে তুমি অনায়াসে করতে পারবে শুধুমাত্র একই সূত্র প্রয়োগ করে। কিন্তু যে 2 জায়গার কথা বলছি সেই 2 জায়গার জন্য তোমাকে অবশ্যই ওই গ্রামাটিক্যাল টার্মটা জানতে হবে। সুতরাং আমি যদি 10-এর ভিতর 8 জায়গা তোমাকে সমানভাবে দেখিয়ে দিতে পারি, তাহলে মডিফায়ার্স তোমার কাছে জটিল হলেও মাত্র একটা সূত্র ব্যবহার করে তুমি যদি উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং মডিফায়ার্স 80% পর্যন্ত কভার করতে পারো, তাহলে আমি বলবো অন্তত 1 ঘন্টার একটা ক্লাসে এটা তোমার অনেক বড় প্রাপ্তি। ভিউয়ার্স, এখন আমরা শুরু করব আমাদের সেই ফাইনাল টাস্ক। আমাদের শব্দটা এখানে দেওয়া আছে মডিফায়ার্স, অর্থাৎ আমরা মডিফায়ার্স গ্রামারটা করতে গেলে আমাদের প্রথমেই আমরা চোখ রাখবো বক্সের কি বলছে তার উপরে। তার পরবর্তীতে বক্সের অংশটা যদি না বুঝি, আমরা গ্যাপের বাম পাশে এবং ডান পাশের শব্দ ফলো করব। সেই একই হিসাব আমাকে বলছে প্রি মডিফাই দ্য নাউন, প্রথম গ্যাপটা বলছে প্রি মডিফাই দ্য নাউন দিয়ে ফিল আপ করতে। আমি বলি আর্সেনিক হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, ইজ যদি ভার্ব হয় তাহলে আমি আসি অবজেক্ট অংশে। আমার গ্যাপের বাম পাশে রয়েছে আর্টিকেল এবং আর্টিকেলের পরে নাউন বসে, সাবস্টেন্স শব্দটা নাউন, সুতরাং আমার গ্যাপটা ফিল আপ করতে হবে অ্যাডজেটিভ দিয়ে। কিন্তু দেখো প্রি মডিফাই দ্য নাউন, এখানে সাবস্টেন্সকে মডিফাই করতে পারে কে? তাহলে সাবস্টেন্স যদি নাউন হয় তাহলে একটা অ্যাডজেটিভ বসিয়ে মডিফাই করব। তাহলে আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স। একইভাবে তুমি লিখতে পারো হার্মফুল সাবস্টেন্স, একইভাবে তুমি লিখতে পারো পয়জনাস সাবস্টেন্স। তাহলে ভিউয়ার্স, যেখানে উইথ ক্লুজ কেবলমাত্র একটি শব্দের উপর নির্ভর, আমাদের উইদাউট ক্লুজ যেমন অনেকগুলো শব্দ আমরা ব্যবহার করতে পারি, একইভাবে আমরা মডিফায়ার্সের ক্ষেত্রেও অনেকগুলো শব্দ ব্যবহার করতে পারি। সুতরাং এই দিক থেকে প্রমাণিত হয় যে উইথ ক্লুজের তুলনায় উইদাউট এবং মডিফায়ার্স অনেক বেশি সহজ। ইজ হলো আমার এখানে ভার্ব, আমি সাবজেক্ট ভার্ব পেয়ে গেছি, আমি অবজেক্ট অংশে আছি এবং গ্যাপের পরে আছে আমার ডেঞ্জারাস, অর্থাৎ ওইউএস থাকাতে শব্দটা অ্যাডজেটিভ। তাহলে সাবজেক্ট ইট, ইজ হলো ভার্ব, গ্যাপের পরে আছে আমার ডেঞ্জারাস। আমাকে ডেঞ্জারাস যেহেতু অ্যাডজেটিভ, তাহলে তার আগে আমাকে অ্যাডভার্ব ব্যবহার করতে হবে। দেখো বক্সে আমাদেরকে বলছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাডজেটিভ। অ্যাডজেটিভ হলো এখানে ডেঞ্জারাস, ডেঞ্জারাসকে মডিফাই করতে বলছে ইন্টেন্সিফায়ার দিয়ে, অর্থাৎ ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার ব্যবহার করতে বলছে। আমি বলছি ভিউয়ার্স, তোমরা যদি ইন্টেন্সিফায়ার শব্দটার সাথে পরিচিত না থাকো তাহলে তো তোমরা সেটা করতে পারবে না মডিফায়ার্স। কিন্তু তারপরও বলবো, যদি তুমি ইন্টেন্সিফায়ার নাও বুঝো তাহলে ডেঞ্জারাস কথাটা যদি অ্যাডজেটিভ হয় তার আগে অ্যাডভার্ব ব্যবহার করবে। তাহলে কি হয় দেখো, ইট ইজ সো ডেঞ্জারাস, ইট ইজ ভেরি ডেঞ্জারাস। তাহলে সো ভেরি এই দুটো শব্দ অ্যাডভার্ব তুমি ব্যবহার করে আসতে পারো। এবং ইন্টেন্সিফায়ার মানেই তাই, সো ভেরি গ্রেট এবং এলওআই যুক্ত কোনো অ্যাডভার্ব হলো ইন্টেন্সিফায়ার। তাহলে ইট ইজ সো ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ, এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ভয়ঙ্কর। তার পরবর্তী গ্যাপ হলো আমার শুরুতেই গ্যাপ দেওয়া আছে, বলছে ইউজ এ ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলছে টু প্রি মডিফাই দ্য নাউন। নাউন হলো আমার এখানে সাবস্টেন্স, সি থাকার কারণে শব্দটা নাউন। এই নাউনকে মডিফাই করতে গেলে আমার এখানে কি কি লাগতে পারে, আমি এখানে আর্টিকেলও দিতে পারি,
কারণ আর্টিকেলের পরে নাউন বসে। আমি অ্যাডজেটিভ লিখতে পারি, আমি প্রনোমিনাল অ্যাডজেটিভ লিখতে পারি। তাহলে ডেমনস্ট্রেটিভ তারা বলে দিয়েছে। এখন দেখো প্রোনাউনের ক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটিভ বলেছিলাম কি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে বলেছি দিস, নির্দেশ করা অর্থে, দ্যাট, দোজ, দিস। তাহলে আগে যে আমরা সাবস্টেন্সের কথা বলেছি, আর্সেনিক ইজ এ ডেঞ্জারাস সাবস্টেন্স, তাহলে আমরা বলতে পারি দিস সাবস্টেন্স, আমরা এখানে দিস ব্যবহার করতে পারি। তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ দিস, দ্যাট, দোজ, এই কথাটা না জানলে তুমি এখানে আটকা পড়বে। সুতরাং ডেমনস্ট্রেটিভ কথাটা তোমার জেনে রাখতে হবে। তাহলে দিস সাবস্টেন্স ইজ ফাউন্ড, এই উপাদানটা পাওয়া যায় ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েলস, নলকূপের পানিতে পাওয়া যায়। দেয়ার আর এখানে ভার্ব, নতুন লাইনে দেয়ার হলো সাবজেক্ট, আর হলো এখানে ভার্ব, ভার্বের পরে আমার অবজেক্ট। আমাকে বলছে ইউজ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার শব্দটা না জানলে তো আমি ব্যবহার করতে পারবো না। কিন্তু যারা কোয়ান্টিফায়ার জানি না তাহলে তারা কিভাবে করব, দেয়ার হলো সাবজেক্ট, আর হলো ভার্ব, গ্যাপের পরে আমার শব্দটা আছে ভিলেজেস, ভিলেজেস এজ যুক্ত থাকার কারণে এই শব্দটা নাউন এবং সেটা প্লুরাল। তাহলে ভিউয়ার্স, নাউনের আগের শব্দটা অ্যাডজেটিভ হবে। তাহলে কোয়ান্টিফায়ার কি, অ্যাডজেটিভ, অর্থাৎ সেই অ্যাডজেটিভ বসবে যেই অ্যাডজেটিভ প্লুরাল নাউন ধরে রাখতে পারে। আমি যদি বলি দেয়ার আর মেনি ভিলেজেস, আমি মেনি বলতে পারি, সাম বলতে পারি, ভেরিয়াস বলতে পারি, হিউজ বলতে পারি, এ লট অফ বলতে পারি। তাহলে কোয়ান্টিফায়ার হলো এই শব্দগুলা। অর্থাৎ তুমি যদি মনে করো কোয়ান্টিফায়ার তুমি জানো না, তাহলে তুমি বলবে ভিলেজেস যেহেতু নাউন, নাউনের আগে অ্যাডজেটিভ বসবে, তবে সেই অ্যাডজেটিভ বসবে যে অ্যাডজেটিভ আমার প্লুরাল নাউন ধরে রাখতে পারে। তাহলে আমি মেনি ব্যবহার করতে পারি। তাহলে দেয়ার আর মেনি ভিলেজেস, সেখানে অনেক গ্রাম রয়েছে, পরবর্তী গ্যাপের আগে ইন রয়েছে, ইন হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে নাউন বসে। আমার কথা হলো প্রিপোজিশনের পরে নাউন বসে, কিন্তু গ্যাপের পরে যে কান্ট্রি শব্দটা আছে, কান্ট্রি শব্দটা তো নাউন। কান্ট্রি শব্দটা যদি নাউন হয় তাহলে নাউনের আগে অ্যাডজেটিভ বসবে, কিন্তু আমাকে বলছে ইউজ পসেসিভ, তাহলে পসেসিভ ব্যবহার করতে হবে। তাহলে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, তার মানে লাইনটার অর্থ দাঁড়ায় দেয়ার আর মেনি ভিলেজেস, সেখানে অনেক গ্রাম রয়েছে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। পরবর্তী লাইন মোস্ট অফ আওয়ার, আওয়ার পসেসিভ, পসেসিভের পরে নাউন বসবে, কিন্তু আমার গ্যাপের পরের শব্দটা পিপল, এটা হইল নাউন। তাহলে পিপল শব্দটা যদি নাউন হয়, নাউনের আগে অ্যাডজেটিভ বসবে। আমাকে ব্যবহার করতে বলছে ইউজ এ নাউন অ্যাডজেটিভ। তাহলে মোস্ট অফ আওয়ার, এখন নাউন অ্যাডজেটিভ বলতে নাউন এবং অ্যাডজেটিভ একসাথে ব্যবহার বোঝায়, তবে দুটো শব্দ এখানে যে ব্যবহার করতে হবে তা না হয়, অনেক সময় দুটো শব্দই ব্যবহার করতে হয় গ্যাপে, আবার অনেক সময় একটা শব্দ ব্যবহার করতে হয় যার সাথে প্রশ্নের শব্দটা মিলে একটা অর্থ গঠন করে। যেমন পিপল মানে লোকজন, এটা যে কোনো লোকজন হতে পারে, কিন্তু আমরা যদি বলি ভিলেজ পিপল তাহলে কেবলমাত্র গ্রামের লোকজন হবে। তাহলে নাউন অ্যাডজেটিভ আমি এখানে ভিলেজ পিপল। তাহলে মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, আমাদের বেশিরভাগ গ্রামের লোকজন ড্রিঙ্ক, পান করে, টিউবওয়েল ওয়াটার, নলকূপের পানি। অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি অফ দেম, তাদের অনেকেই, আর সাফারিং, ভুগছে, ফ্রম আর্সেনিক প্রবলেম, আর্সেনিক সমস্যায়। দিস প্রবলেম ইজ, দিস প্রবলেম হলো এখানে সাবজেক্ট, ইজ হলো ভার্ব, আর গ্যাপের পরে আছে আমার ফাউন্ড, ফাউন্ড হলো ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড ভার্বের ভিত্তি, অর্থাৎ অক্সিলারি এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। আমাকে বলছে প্রি মডিফাইড আ ভার্ব, ফাউন্ডকে এখানে মডিফাই করতে হবে, অর্থাৎ আমার এখানে অক্সিলারি এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসবে। তাহলে দিস প্রবলেম, এই সমস্যা, ইজ ড্যাশ ফাউন্ড ইন দ্য নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গল মানে উত্তরবঙ্গ। তাহলে এই সমস্যাটা পাওয়া যায় বা দেখা যায় সাধারণত উত্তরবঙ্গে। সাধারণত হলো জেনারেলি, আমি ইউজুয়ালি লিখতে পারি, আমি মেইনলি লিখতে পারি, আমি নাওয়েডেজ লিখতে পারি, অর্থাৎ জেনারেলি, ইউজুয়ালি, নর্মালি, মেইনলি, এই সবগুলো শব্দ অ্যাডভার্ব, অর্থাৎ অক্সিলারি এবং মূল ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে ইন নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলে। তাহলে উই শুড টেক, শুড টেক এখানে ভার্ব, সাবজেক্ট ভার্ব, প্রপার মেজার্স, প্রপার মেজার্স, প্রপার অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের পরে নাউন বসে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমার এখানে হয়ে গেল। আমি এখন আমার গ্যাপটা আছে অবজেক্ট অংশে এবং আমার ফুল স্টপ দেওয়া আছে।
তাহলে আমি তো এখানে অ্যাডভার্ব ব্যবহার করতে পারি, কিন্তু এখানে তারা কি বলেছে ব্যবহার করতে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ভিউয়ার্স, এই হলো মূল ব্যবধান উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ এবং মডিফায়ার্সের মধ্যে। দেখো, আমরা এখানে অ্যাডভার্ব ব্যবহার করে দিতে পারি সহজে, কিন্তু বক্স আমাদেরকে বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে ভার্ব হলো টেক, এটাকে আমি পরে বসিয়ে টেককে মডিফাই করব, সে কারণে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমাকে ইনফিনিটিভ অর্থাৎ 2+V1 সাথে ওয়ার্ড বসিয়ে আমাকে সেটা করতে হবে। এখন আর আমি যে কোনো অ্যাডভার্ব দিয়ে করতে পারবো না। এই হলো উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজ এর ভিতরে এবং মডিফায়ার্সের ভিতরে ব্যবধানটা। তাহলে আমি বলছি দুই জায়গায় ব্যবধান হতে পারে, এই একটা জায়গায় আমি দেখালাম এই 10টার ভিতরে। অর্থাৎ আমরা এখানে ইনফিনিটিভের জন্য 2+V1 ব্যবহার করব, সাথে ওয়ার্ড ব্যবহার করব, আর উইথ ক্লুজের ক্ষেত্রে একটা অ্যাডভার্ব ব্যবহার করব, উইদাউট ক্লুজের ক্ষেত্রে অ্যাডভার্ব ব্যবহার করব। তাহলে উই শুড টেক প্রপার মেজার্স, আমাদের উচিত যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। টু রিমেইন সেফ, টু হলো প্রিপোজিশন, রিমেইন হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু রিমেইন এতটুকু হলো ইনফিনিটিভ। যদি সেফ সাথে লাগিয়ে দেই তাহলে হবে টু রিমেইন সেফ, হয়ে গেল ইনফিনিটিভ ফ্রেজ। আমি আর কি লিখতে পারি? টু বি সেফ, নিরাপদ থাকার জন্য, টু রিমেইন সেফ, টু বি সেফ। তাহলে ইনফিনিটিভ আমরা ব্যবহার করে ফেললাম। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক, সরকার চেষ্টা করছে চিহ্নিত করতে, দ্য টিউবওয়েলস, নলকূপগুলোকে, হ্যাভিং আর্সেনিক, এই বিং বা হ্যাভিংয়ের পরে ভার্বের ভিত্তি বসে। কিন্তু বক্স আমাদেরকে কি বলেছে? বক্স বলেছে ইউজ এ পার্টিসিপল ব্যবহার করার জন্য। আমরা জানি 3 ধরনের পার্টিসিপল রয়েছে। তাহলে বিং বা হ্যাভিংয়ের পরে আমরা ভার্বের ভিত্তি যদি ব্যবহার করি, আমরা এখানে ব্যবহার করতে পারি পেইন্টেড রেড কালার। আমরা পেইন্টেড রেড কালার, এখন রেড কালার এটার সাথে আমরা এখানে একটা উইথও ব্যবহার করতে পারি, অর্থাৎ পেইন্টেড উইথ রেড কালার। উইথ আমি ব্যবহার করতে পারি, উইথ অথবা তারাও দিয়ে দিতে পারে এখানে। তাহলে আমি শুধু পেইন্টেড ব্যবহার করব, যেটা আমি বিং বা হ্যাভিংয়ের জন্য ব্যবহার করেছি। এবং এই যে এখানে উইথ তারা দিয়ে দিল, আমি দিলাম না, এই হলো আমাদের দুইটা ব্যবধান। অর্থাৎ প্রথম ব্যবধানটা আমি বলেছি এইচ নাম্বারে, পরবর্তী ব্যবধান বলেছি আই নাম্বারে, যেটা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজের সাথে মডিফায়ার্সের ব্যবধান। আমাদের শেষ শূন্যস্থানটা হলো পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার, লোকজনের পানি পান করা থেকে বিরত থাকা উচিত, অফ ড্যাশ টিউবওয়েলস। তাহলে আমাকে বলছে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করার জন্য। ডেমনস্ট্রেট কথার অর্থ হলো নির্দেশ করা। তাহলে ওই টিউবওয়েল থেকে আমরা যেগুলোকে রং করে দিয়েছি, সরকার যেগুলোকে রং করে দিয়েছে, তাহলে আমরা দিস ব্যবহার করতে পারি, দোজ ব্যবহার করতে পারি। অফ দোজ টিউবওয়েলস, ওই টিউবওয়েলগুলো থেকে, আদারওয়াইজ অন্যথায় দে উইল সাফার ফ্রম আর্সেনিকোসিস, অন্যথায় তারা আর্সেনিকোসিসে ভুগবে। ভিউয়ার্স, আমার মনে হয় আমি আমার কথা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আমাদের পরবর্তী ক্লাস শুধুমাত্র মডিফায়ার্সের এক্সারসাইজের উপর করাবো, অর্থাৎ আমরা সলিউশন সহ সেটা নিয়ে আলোচনা করব। আমরা উইথ ক্লুজ এবং উইদাউট ক্লুজটা আর দেখাবো না, কিন্তু আমরা একটা শূন্যস্থান দিয়েই আমরা করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও তোমাদের কষ্ট দূর করে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার মূল্যবান লাইক এবং কমেন্টস দিয়ে জানাবে তোমাদের সমস্যা। তাহলে আমি সেটা সেইভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকো। আমাদের পরবর্তী ভিডিও হবে মডিফায়ার্সের এক্সারসাইজের উপরে। ধন্যবাদ।